নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। চাকরি কিন্তু আর থাকছে না। 26,000-এর চাকরি আর কোনো মতেই বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, খারাপ অবশ্যই লাগছে, তবে খারাপ লাগছে তাদের জন্য যারা যোগ্য প্রার্থী, যাদের কোনো দোষ ছিল না, যারা সরকারের বিজ্ঞাপন দেখে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন, তাদের জন্য অবশ্যই খারাপ লাগছে। অপরদিকে আনন্দ তাদের জন্য হচ্ছে যে যারা ভেবেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের, উপরতলার নেতাদের টাকা দিয়ে কোনো রকমের চাকরিটা তো বাগিয়ে নিয়েছি, ব্যাস সারা জীবন এই সমাজে বলে বেড়াবো আমি স্কুল শিক্ষক, নিজের মেধায় চাকরি পেয়েছি, এই বলে মানুষের এই সমাজে আমরা বাস করব, সেটা আর তাদের কাছে হচ্ছে না, আর কোনো মতেই হচ্ছে না। গত সপ্তাহে আমি একটি প্রতিবেদন করেছিলাম যে এই সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধাক্কা খেতে চলেছেন। সেই সময় অনেকে বলেছিলেন যে কি ধাক্কা খাবে, কিছুই হবে না, অনেকে বলেছিলেন। কিন্তু আজকে দেখুন, ধাক্কা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছেন। এখন বাড়িতে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কপাল ফেটে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সামলে নিলেও এই ধাক্কায় মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিজেকে সামলাতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন। এখন গত সপ্তাহের শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন অত কিছু দেখব না, শুধু দেখব যে পুরো প্যানেল বাতিল করব, নাকি যারা অযোগ্য এবং যোগ্য সেই দুটোর মধ্যে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে অযোগ্যদের চাকরি বাতিল করব। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যদি যোগ্য আর অযোগ্যর মধ্যে ডিফারেন্সিয়েট না করা যায়, যদি অযোগ্যদের চিহ্নিত করা না যায়, তাহলে পুরো প্যানেল বাতিল করব। কিন্তু কেন আমি এই কথাটি বলছি যে পুরো প্যানেলই অবশেষে বাতিল হবে, তার কারণ হলো যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটার ক্ষেত্রে বিচারপতিরা পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল, সেইখানে দাঁড়িয়ে সেই হাইকোর্টের বিচারপতিরাও কিন্তু বলেছিল যে এখানে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাকে নির্ধারণ করা যাবে কিনা বা সম্ভব কিনা, এবং করতে পারলে সেটা এসএসসি করতে পারবে। আর কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাকে আইডেন্টিফাই করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ওএমআর শিট। যে ওএমআর শিটটা এসএসসি নষ্ট করে ফেলে দিয়েছে, শুধু নষ্টই করেনি, সেই ওএমআর শিটের বিকল্প হিসাবে যে হার্ড কপি রাখতে হয় সেই হার্ড কপি পর্যন্ত এসএসসি রাখেনি। সুতরাং যখনই হার্ড কপি তাদের কাছে নেই, ওএমআর শিট তাদের কাছে নেই, সুতরাং কে যোগ্য আর কে অযোগ্য সেটাকে আইডেন্টিফাই করা কিন্তু এসএসসির কাছে সম্ভব হবে না, এবং হয়ওনি। তার কারণেই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পুরোপুরি এই 26,000-এর চাকরি প্রার্থীদের পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিল, এবং 48 ঘন্টার মধ্যে এই রাজ্য সরকার সঙ্গে বগল দাবা করে এসএসসিকে নিয়েই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য একজন আছেন, যিনি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। তিনি এটার উপরে তো স্টে অর্ডার দিয়েছিল, এবং হাইকোর্ট যেটা বলেছিলেন যে যারা অযোগ্য প্রার্থী তারা এত বছর ধরে চাকরি করে যে টাকা নিয়েছে সেটাকে 12% ইন্টারেস্টে 1 মাসের মধ্যে তাদের টাকা ফেরত দিতে হবে। এবং তৎকালীন সেই সময় প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড় এই হাইকোর্টের অর্ডারটার উপরে স্টে দিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই যে 12% ইন্টারেস্টে টাকা ফেরত দেবে এই হাইকোর্টের এই অর্ডারটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছিল। তারপরে যেরকম হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য বারবার ডেট পিছিয়েছে, কিন্তু হাকিম বদলালেও যে হুকুম বদলাবে না সেটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করিয়ে দিয়েছেন। সচরাচর এরকম শোনা যায় না যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখ থেকে কৌতুক আকারে এত সুন্দর উনি কথা বলেছেন যে ডাল মে কুছ কালা হে, শুধু না পুরা ডাল হি কালা হে। তার মানে কোথাও একটা প্রধান বিচারপতি উপলব্ধি করতে পেরেছেন, বা যে সমস্ত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাদের আইনজীবীরা এটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা তারা এটা এস্টাবলিশ করে দিয়েছে
যে এই যে রিক্রুটমেন্টটা হয়েছে এই পুরো পদ্ধতিটাই ভুল হয়েছে। সুতরাং তার সঙ্গে সঙ্গে যোগ্য এবং অযোগ্য যে বাছাই করা হবে যে ওএমআর শিট, সেই ওএমআর শিটই কিন্তু নষ্ট করে দিয়েছে এসএসসি। এবং সেই ওএমআর শিট নষ্ট করে দিলেও যে হার্ড কপি এসএসসির রাখার দরকার, সেই হার্ড কপিটা কিন্তু এসএসসি রাখেনি। সুতরাং এসএসসির কাছে এখন কোনো জায়গাই নেই যে কে অযোগ্য এবং কে যোগ্য সেটাকে বাছাই করবার। হাইকোর্টে দাঁড়িয়েও এসএসসি দিতে পারেনি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও এসএসসি বলছেন যে তাদের কাছে যোগ্য আর অযোগ্য বাছাই হয়তো তারা করতে পারবে, এ কথা তারা বলছে। কিন্তু কোথাও একটা মনে হয়েছে যে রাজ্য সরকার এসএসসির কাছ থেকে সোজা নিজেকে সরিয়ে নিতে চাইছে। তাই রাজ্য সরকারের আইনজীবী দাঁড়িয়ে বলেছেন যে এসএসসি বিনা টেন্ডারে একটি কোম্পানি যে নায়সাকে এই টেন্ডার দিয়ে দিয়েছিল, রাজ্য সরকারকে জানানোরও প্রয়োজন মনে করেনি। তার মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার পুরোপুরি এসএসসির ওপরেই কিন্তু দোষারোপ চাপিয়ে দিয়েছে। এবং যখন বুঝতে পারে যে তাদের খোলসটা বাইরে চলে আসছে, যখন বুঝতে পারছে যে 26,000-এর চাকরি আর আটকে রাখা যাবে না, তখন রাজ্য সরকার গা বাঁচানোর জন্য পুরো দায়ভারটা এসএসসির কাছে দিয়ে দিচ্ছে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আপনাদের কাছে যখন হার্ড কপি নেই, আপনারা প্রমাণ করবেন কি করে কে যোগ্য আর কে অযোগ্য। এবং তিনি এটাও বলেছেন যে আমি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছি যেখানে ওএমআর শিট ম্যানুপুলেট হয়েছে। যারা ফেল করেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, যারা পাশ করেছে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যে করা হয়েছে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। এবং তার সঙ্গে সঙ্গে যে সুপার নিউমেরিক পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিল, যেখানে চোরেদের বাঁচানোর জন্য, যারা চুরি করে চাকরি নিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে এই মন্ত্রিসভায় সেটাকে পাশ করিয়ে অযোগ্যদের যাদেরকে যাতে ছাঁটাই না হয় তার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সুপার নিউমেরিক পোস্টটাকে খারিজ করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। ঠিক সুপ্রিম কোর্টও কিন্তু আজকে একই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন যে সুপার নিউমেরিক পোস্টটা আবার কি, এটা কেন ক্রিয়েট করা হয়েছে। এবং তিনি বলেছেন যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে, তাদেরকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করা হয়েছে। সুতরাং এমন একটা জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে যদি এসএসসির কাছে কে যোগ্য আর কে অযোগ্য এটা যদি ভাগ করার মতো জায়গায় থাকতো, তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই কিন্তু এই এসএসসি সেই তথ্য দিতে পারত। কিন্তু সেই সময় দাঁড়িয়ে এসএসসি সেই তথ্য দেয়নি, কারণ এখন এসএসসি এবং রাজ্য সরকারের শাখের করাতের মতো অবস্থা। একসাথে যদি 26,000-এর চাকরি বাতিল হয়ে যায়, সেটা বাজ ভেঙে পড়বে এই রাজ্য সরকারের মাথার ওপরে। আবার যদি এসএসসি দাঁড়িয়ে কারা অযোগ্য তাদের লিস্ট বার করে, সেখানে দাঁড়িয়ে এসএসসি কে প্রমাণ দিতে হবে যে এরা যে অযোগ্য, আপনি কি করে বুঝলেন যে এরা অযোগ্য, কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন এরা অযোগ্য, আপনার কাছে তো ওএমআর শিটই নেই, আপনার কাছে তো হার্ড ডিস্কের কপি নেই, আপনি কি করে বুঝতে পারলেন এরা অযোগ্য, কি করে বুঝতে পারলেন, আপনি দাবিটা করছেন কি করে। আর তারপরে যদি সেই অযোগ্যদের শুধু চাকরি যায়, তাহলে কিন্তু সেই বাজ ভেঙে পড়বে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরেই। কারণ এখান থেকে হাজার হাজার কোটি টাকা তুলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তুলেছেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির কাছে আর কোনো উপায় আছে বলে তো অন্তত মনে হয় না। কারণ না পারবে এরা যোগ্য এবং অযোগ্যর মধ্যে সেগ্রিগেট করতে। কারণ যদি তারা সেগ্রিগেট করে, সেক্ষেত্রে তাদেরকে প্রমাণ অ্যাটাচমেন্টে দিতে হবে যে কি বিষয়ের উপরে কি দেখে এরা যে অযোগ্য সেটা এসএসসি নির্ধারণ করেছে। সেক্ষেত্রে এসএসসি কে ওএমআর শিট পেশ করতে হবে আদালতে, সেটা এসএসসি কিন্তু পেশ করতে পারবে না। সুতরাং এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 7ই জানুয়ারি অবধি এসএসসি কে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য একটু ডেট দিয়েছে যে আপনি পারলে
আপনি পারলে একবার যোগ্য আর অযোগ্য কারা আছে সেটা বিভেদ করে আমার সামনে রাখুন। সেটা সুপ্রিম কোর্টও খুব ভালো করে জানে যে এদের সেটা রাখার আর ক্ষমতা নেই। যদি রাখতে পারতো তাহলে 48 ঘন্টার মধ্যে হাইকোর্টের ওই রায় শুনে সুপ্রিম কোর্টে দৌড়ে আসতো না, তাহলে হাইকোর্টেই অযোগ্যদের তালিকা এসএসসি সাবমিট করত। সুতরাং খুব সুচতুর ভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 7ই জানুয়ারি অবধি টাইম নিয়েছে। সুতরাং 7ই জানুয়ারিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার ফাইনাল ভার্ডিক্টটা জানিয়ে দেবে এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, 26,000-এর চাকরি বাঁচানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একদমই নেই, একদমই নেই। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন, কারণ প্রমাণ এসএসসি কোনো মতে দিতে পারবে না। যারা পরীক্ষা দিয়েছে, যারা যোগ্য প্রার্থী, তারা যে দাবি করবে তাদের ওএমআর শিটটা পর্যন্ত এসএসসি নষ্ট করে দিয়েছে, তার একটা কপি পর্যন্ত তাদের কাছে রাখিনি। আজকে আপনি যখন কাউর পরীক্ষা নেবেন, সেই পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষার খাতা পরে চ্যালেঞ্জ হতেই পারে, আপনি রাখবেন না পরীক্ষার খাতা? প্রয়োজনে তার একটা জেরক্স কপি রাখবেন না? আপনি কিছুই রাখেননি। তার মানে কি? ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা হে। এটা প্রধান বিচারপতি খুব ভালো করে বুঝতে পারছেন। সুতরাং এই ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় আর সামলাতে পারবেন বলে আমার তো অন্তত মনে হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।